আমি যদি জানতাম যে এই ধরনের বৈষম্য আবারও হবে, মাহবুব ভাই আমি কথা দিচ্ছি, আমি মাথায় লাল কাপড় বেঁধে আমি ছাত্রদের এই মার্চ ফর ডেমোক্রেসিতে যাইতাম না, আমি স্লোগান ধরতাম না বৃদ্ধ বয়সে। আপনিও বোধহয় এই ছাত্রদের পক্ষে এই বৈষম্য দেখবেন, এটা যদি দেখতেন বা এখন এই বৈষম্য বিরোধীর জন্য আবার যখন কথা বলতে হয়, মনির আমাকে ভালো লাগে না। আপনি যখন কথা বলতে বলেন আগ্রহ পাই না, আপনি যখন কথা বলতে বলেন কোনো শান্তি পাই না, একদমই ভালো লাগে না। কেন এই বৈষম্যটা এখনো দেখতে হবে? যে যুবক, যুব আইনে বলা হচ্ছে 35 বছর পর্যন্ত যুবক, আপনি 30-এ ঠেকিয়ে দিচ্ছেন। তবে আমি সরকারকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে এই সংক্রান্ত যে কমিটিটা গঠিত হয়েছে, সেই কমিটির প্রধান কালকে প্রেস কনফারেন্স করে বলেছেন ছাত্রদের দাবি যৌক্তিক। আমি অনুরোধ করব, আমি দাবি রাখবো একজন পিতা হিসাবে, একজন শিক্ষক হিসাবে, যে আমার সন্তানরা যে সুযোগটা চায় সেই সুযোগটুকু। 18 সনের নির্বাচনে যে দিনের ভোট যে রাতে হয়ে গেল, সেই নির্বাচনের পতিত সরকার তাদের নির্বাচনী ইশতেহারে সুস্পষ্টভাবে উল্লেখ করেছিল যে তারা যদি ক্ষমতায় যায় বা জনগণ যদি তাদেরকে ভোট দেয়, তাহলে তারা চাকরির প্রবেশের বয়সসীমা 35 বছর করবে। সেই পতিত সরকার বেমালুম ভুলে গেল, 18 থেকে 24 পর্যন্ত ক্ষমতায় থাকলো, আর একটি নাটক করে ভোট করলো। তারা যেরকম ভুলে গিয়েছিল যে ক্ষমতায় থাকার জন্য তারা ইশতেহারে বলেছিল 10 টাকা কেজি চাউল খাওয়াবে, তারা ভুলে গেছে চাল খাওয়াবে। তারা প্রতিশ্রুতি দিয়েছিল ঘরে ঘরে চাকরি দেবে, ভুলে গেল। ঠিক একই কায়দায় তারা যে এই যে তরুণ সমাজকে আকৃষ্ট করার জন্য, যদিও ভোট লাগেনি, ভোটের প্রয়োজন হয়নি 18 সনে, সেই কথাটাও বেমালুম তারা ভুলে গেল এবং তাদেরকে আন্দোলন করতে হচ্ছে 2012 থেকে। তারা শুভ বললো যে মার দেওয়া হয়েছে, ধরে নিয়ে যাওয়া হয়েছে, সিপাগলিতে নিয়ে যাওয়া হয়েছে, এগুলো বাস্তব। তাহলে আমি আরেকটি জায়গায় যদি বলি, ভারতের কথা যদি আমি বলি, ভারতের চাকরি যদি একটু তথ্য আপনাদেরকে দিই তাহলে বোঝার ক্ষেত্রে সহজে হবে যে তাদের গড় 27 বছর থেকে 32 বছরের মধ্যে, 42 বছরের মধ্যে, 32 থেকে 42 বছরের মধ্যে তাদের চাকরির প্রবেশের সময়সীমা নির্ধারিত। আপনি যদি প্রতিবন্ধী বলেন, তারা 42 বছর পর্যন্ত যেতে পারে। অনাগ্রসর যে সমাজ ভারতে আছে সেটা 35 বছর পর্যন্ত, এবং দলিত নামে একটা সংগঠন সংস্থা আছে ইন্ডিয়াতে খুব শক্তিশালী, তারা তাদের জন্য 37 বছর বয়স পর্যন্ত। আপনি যদি নেপালের কথা চিন্তা করেন, নেপালে 18 থেকে 35 পর্যন্ত চাকরির বয়স সীমা, এবং এক্ষেত্রে ওদের আরেকটা দুটো সুবিধা আছে, যদি আপনি নারী হন অথবা প্রতিবন্ধী হন তাহলে তারা 40 বছর পর্যন্ত চাকরিতে আবেদন করতে পারবে। আপনি যদি শ্রীলঙ্কার কথা বলেন, পার্শ্ববর্তী দেশ, তাদের চাকরির বয়স সীমা হলো, আবেদন করার বয়স সীমা 45 বছর। একমাত্র দেশ পাকিস্তান, যেটা হলো 30 বছর, বাংলাদেশের মতো। মালয়েশিয়াতে, মালয়েশিয়ার প্রেসিডেন্ট, মহামান্য প্রধানমন্ত্রী, উনি বাংলাদেশে অবস্থান করছেন। আমি ধন্যবাদ জানাই, ওনাকে কৃতজ্ঞতা জানাই যে বাংলাদেশ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে পাশাপাশি দুটি দেশ স্বাধীনতা অর্জন করেছিল। আজকে মালয়েশিয়া অর্থনৈতিকভাবে কত সমৃদ্ধ, আজকে বাংলাদেশ দুর্নীতি, অনিয়ম, অবিচার, এই সমস্ত অপশাসনের জন্য আজকে বাংলাদেশ আজকে এই জায়গায় দাঁড়িয়ে। সেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমি আমার পক্ষ থেকে। যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান, সেই দেশেও চাকরির বয়স সীমা 35 থেকে 45 বছর পর্যন্ত। বাংলাদেশেও কিন্তু চাকরিতে প্রবেশ করার বিভিন্ন রকমের কায়দা কানুন আছে। আপনি যদি নার্সের চাকরির কথা বলেন, সরকারি চাকরির ক্ষেত্রে তারা 35 বছরে দরখাস্ত করতে পারে। আপনি বেসরকারি শিক্ষকের কথা যদি আপনি বলেন, এমপিওভুক্ত শিক্ষক, তারপরে আপনি আরো যে বিষয়গুলো আছে, তারপরে এমপিওভুক্ত শিক্ষক, তাদের চাকরির বয়স সীমা 35 বছর। তারপরে অভ্যন্তরীণ যদি ক্যান্ডিডেট হয়, ধরেন আমার একটা প্রতিষ্ঠানে একজন অভ্যন্তরীণ ক্যান্ডিডেট, তিনি উপরের পদে যাবেন, উনি 35 বছর চাকরি করতে পারেন। তাহলে এই যে বাংলাদেশে এক এক সময় এক এক রকমের যে নীতিমালা, এক এক ক্ষেত্রে, এটি তো নিঃসন্দেহে বৈষম্য। কারণ আমরা তো এই 2024-এর যে 5ই আগস্টের যে লড়াইটা করলাম, সেই লড়াইটার মূল ফিলোসফি ছিল যে সকল ক্ষেত্রে বৈষম্য দূরীভূতকরণ। যদিও আজকে কষ্ট করে বলতে হচ্ছে, আমার মামুন মাদ ভাই রাজশাহীর মতিহারের শিক্ষক, মতিহারের সন্তান, গর্বিত সন্তান, আমরা গর্ব করি ওনাদের মতো আইনজীবীদেরকে নিয়ে, যারা সত্যকে সত্য বলেন, ঝুঁকি আছে জেনেও তারা অন্যায়ের সাথে আপোষ করেন না। সেই মামুন মাহবুব ভাইয়ের কাছে আছে কষ্ট করে বলতে হচ্ছে যে আমার তো মনে হয় বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া আর কোনো বিশ্ববিদ্যালয় নেই, কোনো বিশ্ববিদ্যালয় নেই। গত পতিত সরকার যাদের সমালোচনা করি, সেই সরকারের সময় 9 থেকে 10 জন শিক্ষক সরকারের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়, পিএসসি, ইউজিসিতে সদস্য ছিলেন। অনেক সরকারি পদায়ন হচ্ছে। আজকেও দেখলাম দুর্নীতি দমন মানে কমিশন সংক্রান্ত যে সংস্কার কমিটির প্রজ্ঞাপন হয়েছে, সেই জায়গাতে সেই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। মামুন ভাইয়ের কষ্ট হয় কিনা, আমি যদি জানতাম যে এই ধরনের বৈষম্য আবারও হবে,
মাহবুব ভাই আমি কথা দিচ্ছি, আমি মাথায় লাল কাপড় বেঁধে আমি ছাত্রদের এই মার্চ ফর ডেমোক্রেসিতে যাইতাম না, আমি স্লোগান ধরতাম না বৃদ্ধ বয়সে। আপনিও বোধহয় এই ছাত্রদের পক্ষে এই বৈষম্য দেখবেন, এটা যদি দেখতেন, বা আপনার বিচার অঙ্গনে যে সমস্ত বিচারপতিরা বিচার লঙ্ঘনকে কলুষিত করলো, অপশাসন করলো, বেগম খালেদা জিয়ার মতো একজন মহিষী নারীকে মিথ্যা মামলায় সাজা দিল, জোবাইদা রহমানকে 17 দিনের সাজা দিল, আজকে সেই একই কোর্ট যখন সাজা স্থগিত করে, তার মানে এটা ধরে নিতে হবে যে সেই পতিত সরকারের বিচারপতিরা সঠিক বিচার করেননি, মেরুদণ্ড সোজা করে জাজমেন্ট লিখতে পারেননি। তাহলে তারা যখন এখনো ওই বিচার অঙ্গনে বসে থাকে, তখন এই বৈষম্য বিরোধীর জন্য আবার যখন কথা বলতে হয়, মনির আমাকে ভালো লাগে না। আপনি যখন কথা বলতে বলেন আগ্রহ পাই না, আপনি যখন কথা বলতে বলেন কোনো শান্তি পাই না, একদমই ভালো লাগে না। কেন এই বৈষম্যটা এখনো দেখতে হবে? কেন দেখতে হবে? যে দেশে শামসুদ্দোহার মতো স্যার গণতন্ত্রের জন্য, গণ অভ্যুত্থানের জন্য জীবনের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশকে স্বাধীন করেছেন, মুক্ত করেছেন, স্বৈরাচার মুক্ত করেছেন, সেই বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধিত্ব রাষ্ট্রীয় সমাজে থাকবে না, রাষ্ট্রীয় কর্মকাণ্ডে থাকবে না। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার কোনো বিরোধ নাই, আমার কোনো বিরোধ নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় তার ভাষা আন্দোলন, 69-এ গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, সংগ্রাম সবকিছু করেছে, তারা পাক। কিন্তু দেশের অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয়কে একেবারে বঞ্চিত করা হবে, বৈষম্য করা হবে, এটি বোধহয় কোনো কাম্য নয়। আমি শুধু দিন শেষে এতটুকু বলতে চাই যে আমার তরুণ প্রজন্মেরা, তারা চাকরি চায় না, তারা চাকরি চায়নি, তারা শুধু চাকরিতে আবেদন করার একটা সুযোগ চেয়েছে, মেধা দিয়ে তারা চাকরি চেয়েছে, তারা কোনো কোটা চায়নি, তারা কোনো বিশেষ বিবেচনা চায়নি। তাহলে বিশ্বের 162টি দেশে তারা যদি 35 বছরের চাকরি আবেদন করতে পারে, হোয়াই নট বাংলাদেশ? কারণ আপনি তো এই কোভিডের মধ্যে 3 বছর আমরা কোনো চাকরি দিতে পারিনি, সেখানে তো এক ধরনের জব তৈরি হয়েছে। আমরা তো এই যে গত 3 মাস ধরে যে আন্দোলন সংগ্রাম চলছে, দেশের অনেক বিশ্ববিদ্যালয় এখনো ক্লাস স্বাভাবিক হয়নি, যদিও ধন্যবাদ জানাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে, উনি নির্দিষ্ট সময় ওনার ক্লাস, পরীক্ষা, একাডেমিক অ্যাক্টিভিটি সচল করেছেন। ঢাকাতেও আমাদের পরে হয়েছে, বাংলাদেশের মধ্যে প্রথম হয়েছে। আমরা এই যে বিষয়গুলো, সেই বৈষম্য বিরোধী বাংলাদেশে, বৈষম্য মুক্ত বাংলাদেশে কেন আমার এই যুবকরা, যে যুবক যুব আইনে বলা হচ্ছে 35 বছর পর্যন্ত যুবক, আপনি 30-এ ঠেকিয়ে দিচ্ছেন। তবে আমি সরকারকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে এই সংক্রান্ত যে কমিটিটা গঠিত হয়েছে, সেই কমিটির প্রধান কালকে প্রেস কনফারেন্স করে বলেছেন ছাত্রদের দাবি যৌক্তিক। আমি অনুরোধ করব, আমি দাবি রাখবো একজন পিতা হিসাবে, একজন শিক্ষক হিসাবে, যে আমার সন্তানরা যে সুযোগটা চায়, সেই সুযোগটুকু তাদেরকে দেওয়া হোক, তাদের মেধার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সুযোগ দেওয়া হোক। আজকে বিভিন্ন সেশন জট, বিভিন্ন কারণে একজন ব্যক্তির মাস্টার্স পাস করতে 25 থেকে 26 বছর লেগে যায়। তো 25 থেকে 26 বছর লেগে গেলে কয়দিনই বা উনি সময় পান এই পরীক্ষা দেওয়ার জন্য? 4 বছর, 3 বছর, অ্যাটলিস্ট 3টা পরীক্ষা দেওয়ার সুযোগ তো দেওয়া উচিত। বিসিএস পরীক্ষার যে জট, বেসরকারি শিক্ষার যে জট। আর আরেকটা যে, তবে এটা ঠিক, আমি আমার ছাত্র বন্ধুদেরকে অনুরোধ করব যে সরকারি চাকরির মুখাপেক্ষী না হয়ে নিজেরা কর্ম উদ্যোগী হন, নিজেরা আপনারা নিজেরা কর্ম সৃষ্টি করুন, এবং বেসরকারি যে ইনভেস্টমেন্ট গুলো আছে সেখানে চেষ্টা করুন পাশাপাশি। তবে এখানেও কিন্তু সংকট, গোটা দেশের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করে গেছে এই পতিত সরকার, ধ্বংস করে গেছে, এবং সেই ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে এই সরকার চেষ্টা করছে এই অর্থনীতিকে সচল করার জন্য। সেই সচল যদি না করা যায়, তবে আমি আশাবাদী মানুষ সচল হবে, কারণ সচল হলে কর্মসংস্থান তৈরি হবে, বিনিয়োগ হবে। কারণ আপনি জানেন যে আমরা আমেরিকা তাদের রাষ্ট্রীয় সকল প্রোটোকল ভঙ্গ করে তাদের আমাদের ওই যে ডোনাল্ড লু, বাংলাদেশ ব্যাংকের সেই দুর্নীতিবাজ গভর্নর, যিনি ওই যে আব্দুর রউফ সাহেব, তার সাথে দেখা করেছিলেন। কেন জানেন? যে তারা আমেরিকা যে ইনভেস্ট করেছে, তাদের সেই প্রফিটটুকু দেওয়ার মতো ডলারও বাংলাদেশে তখন ছিল না। অন্তত সাধুবাদ জানাতেই হয় এই সরকারকে যে ব্যাংকগুলো থেকে টাকা লোপাট হয়েছে, বিদেশে পাচার হচ্ছে, এরকম কোনো সংবাদ আমরা দেখি না। ব্যাংকগুলো এসালম গ্রুপ খেয়ে ফেলছে, এরকম কোনো তথ্য আমরা দেখছি না। আমরা অনুরোধ করব যে এই সেক্টরের সংস্কার দ্রুত করে যেন বাংলাদেশের নতুন নতুন বিনিয়োগ হয়। আর একটা জিনিস দেখেন মনির, শুধু সরকারি চাকরি, কতগুলো চাকরি এই মুহূর্তে 19 লাখ প্লাস চাকরির পদ ফাঁকা আছে। আমি অনুরোধ করবো যে অন্তত এই 19 লাখ চাকরির পদ যে সরকারি হিসাবে যে ফাঁকা রয়ে গেছে, সেই শূন্য পদগুলো পূরণ করার জন্য সরকার অনতি বিলম্বে, পত্রিকায় এটি হলো 19,151টি পদ, 18,51টি পদ শূন্য রয়েছে। সেই শূন্য পদগুলোতে না, দেশের মোট সরকারি চাকরির পদ হলো 19,151টি, এর মধ্যে বর্তমানে শূন্য রয়েছে 70,447টি। এই 70,447টি পদ পূরণের উদ্যোগ নিলেও, এবং তাদের ক্ষেত্রে যেন 35 বছর বয়সে তারা যেন আবেদন করতে পারে,
এই সুযোগটা যদি নিশ্চিত করা হয়, সেটি আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে আবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহারের এই সবুজ চত্বরকে যেভাবে উপেক্ষিত হচ্ছে, অবহেলিত হচ্ছে, নিশ্চয়ই সরকার বিষয়গুলো গোচরে আছে এবং সরকার বিষয়গুলো বিবেচনা করবেন যে আমরা এই আন্দোলনে ছিলাম, আমরা 69-এ ছিলাম, আমরা 71-এ ছিলাম, আমরা 52-র ভাষা আন্দোলনে ছিলাম, আমরা এই যে স্বৈরাচার বিরোধী 90-এর এরশাদ বিরোধী আন্দোলনে ছিলাম, আমরা এই পতিত স্বৈরাচারী ফেসিবাদ সরকার হাসিনা বিরুদ্ধে 18 বছর আমাদের ছাত্র সংগ্রাম আমরা লড়াই করেছি। সর্বশেষ এই যে দ্বিতীয় স্বাধীনতা অর্জনের যে সংগ্রাম, সেই সংগ্রামে এই মামুন ভাইদের গর্বিত এবং তাদের দীপ্ত পদচারণায় মুখরিত মতিহারের চত্বরে জোরালো ভূমিকা রেখেছে। সেই বিশ্ববিদ্যালয় পিছিয়ে পড়ুক, সেটা আমাদেরকে যন্ত্রণা দেয়, কষ্ট দেয় এবং আমাদেরকে আহত করে। সেই জায়গা থেকে মামুন ভাইদের যদি কিছু করার থাকে, আমাদের ছাত্র বন্ধুদের যদি কিছু করার থাকে এবং বাংলাদেশের অপরাপর যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয় যেন অবহেলিত না হয়, অন্তত মাথা উঁচু করে অন্তত তাদের রিপ্রেজেন্টেশন যেন সেখানে সমন্বিত থাকে, সেই আশাবাদ দ্বারাকে আবারও অন্তর্বর্তীকালীন সরকারকে সকল বৈষম্য, সকল অনিয়ম, সকল অনিচার দূরীভূত করার তড়িৎ উদ্যোগ গ্রহণ করার জন্য আমি অনুরোধ করে আমি এ পর্যায়ে বক্তব্য শেষ করছি।